সন্ত্রাসবাদীদের যারা আশ্রয় দেয় তারা নিজেরাও সন্ত্রাসবাদীর চেয়ে কম ভয়ঙ্কর নয়, কারণ ওদের ছায়াতেই তো নরক ডানা মেলে। আশ্রয়দাতারা না থাকলে সন্ত্রাসবাদীরা কতটা শক্তি পেত, ওদের অস্তিত্বই ঝুঁকির মুখে পড়ত। তাই সেই সন্ত্রাসবাদীদের মনোবল বাড়াতেই কি আসিম মুনিরের পারমাণবিক হুঙ্কার? অর্ধেক বিশ্বকে সঙ্গ নিয়ে ধ্বংস হব, এমন ভয়াবহ আত্মবিনাশী ভাষা হয়তো কোনো দায়িত্বশীল সেনাপ্রধানের মুখে মানায় না, কিন্তু পাকিস্তানের সেনাপ্রধান আসিম মুনিরের মুখে এমন কথা শুনলে অবাক হওয়ার কিছু নেই। কারণ এটা সেই পাকিস্তান যারা নিজের অস্তিত্ব টিকিয়ে রাখতে চায় হুমকি, ষড়যন্ত্র আর সন্ত্রাসের ওপর দাঁড়িয়ে। এই ধরনের পরমাণু হুমকি যতটা না সামরিক শক্তির প্রদর্শন, তার চেয়ে বেশি একটি মরিয়া মানসিকতার প্রতিফলন, যেখানে এক ব্যর্থ রাষ্ট্র নিজের পতন ঢাকতে পারমাণবিক অস্ত্রের ভুয়ো ভয় দেখায়। কিন্তু একটা ব্যর্থ রাষ্ট্র যখন বলছে আমি মরব কিন্তু অর্ধেক দুনিয়াকে নিয়ে মরব, তখন প্রশ্ন হচ্ছে এটা কি আদৌ হুমকি না উন্মাদনা? যদি পরমাণু বোতাম এক উন্মাদের হাতে পড়ে, তাহলে কি শুধু ভারত নাকি পুরো দক্ষিণ এশিয়া ধ্বংসের মুখে দাঁড়িয়ে? বিশ্ব সম্প্রদায় কিভাবে এই হুমকি গ্রহণ করেছে, ভারতের অবস্থান কি, এমন নানান বিষয় বুঝতেই আমাদের আজকের এই বিশেষ টক শো। নমস্কার, আমি দীপেন আর আপনারা দেখছেন নিউজ ভ্যানগার্ড। পাকিস্তানের পরমাণু হুমকির কূটনীতি এবং বাস্তব ঝুঁকি নিয়ে আলোচনায় আজ আমার সাথে স্টুডিওতে রয়েছেন আন্তর্জাতিক বিষয়ে বিশেষজ্ঞ শিক্ষাবিদ ডক্টর অভিজিৎ চন্দ, এবং কলকাতা থেকে অনলাইন জুড়ে গেছেন বরিষ্ঠ সাংবাদিক ত্রিদীপ ভট্টাচার্য এবং প্রাক্তন সেনাকর্মী মোহন রাও। আপনাদের সবাইকে স্বাগত আজকের অনুষ্ঠানে। নমস্কার। নমস্কার মোহনবাবু, প্রথমে আপনার কাছে আসি। আজ পাকিস্তানের সেনাপ্রধান আসিম মুনিরের অর্ধেক বিশ্বকে ধ্বংস করার মতো যে উক্তিকে আপনি কিভাবে দেখেন, কিভাবে দেখলেন? এটা কি হতাশা থেকে বাস্তবে হুমকি নাকি একটা কৌশলগত নাটক, কি মনে করেন? দেখুন, ওনাকে ডোনাল্ড ট্রাম্প যে এক দুবার আমেরিকায় ডেকে একটু গরু মাংস খাইয়ে দিয়েছে এবং তাকে একটু আপ্যায়ন করে দিয়েছে, তাই ওর মাথায় ওইটা চড়ে গেছে। আমরা দেখেছি যে অপারেশন সিন্দুরে আমরা 4 দিনের মাথায় যেইভাবে আমরা জবাব দিয়েছিলাম, তখন তার পরমাণু বোমা বা যে কোনো অস্ত্র শস্ত্র সেগুলো তো সব ভারতের সেনা সমস্ত দিক থেকে একইবার ধ্বংস করেছে। তার যে কটা মিলিটারি এয়ারবেস ছিল, তার F-16 অ্যাওয়াক্স আর্লি ওয়ার্নিং রেডার সিস্টেম যেটা ছিল, সেটা পর্যন্ত ধ্বংস হয়েছে। এই জ্বালাটা বেসিক্যালি পাকিস্তানের না, এই জ্বালাটা হচ্ছে আমেরিকার, চীনের। এবং আজকে চীনও বুঝতে পেরেছে, তাই এখন চীন আমাদেরকে একটু কোজি কোজি ব্যবহার দেখাচ্ছে। আগামী দিন এসসিও সামিটে হয়তো মোদিজিও যেতে পারেন, আমাদের প্রধানমন্ত্রী। কিন্তু আজকে আমেরিকা যে ফ্রাস্ট্রেশনে ভুগছে, আমেরিকাকে যে বুড়ো আঙ্গুল দেখিয়েছে ইন্ডিয়া, ট্রেড ট্যারিফ আর এটা সেটা ভয় দেখিয়ে যে আমেরিকা ইন্ডিয়াকে ভয় দেখাচ্ছে, সে ভয়টা আজকে আমরা কাটিয়ে ফেলেছি। তার কারণ হচ্ছে ভারত এখন আত্মনির্ভর, শক্তিশালী, ইমার্জিং একটা সুপার পাওয়ার, যার 140 কোটি মানুষ আছে, যার কনজিউমার যে কনজিউমিং ইন্ডেক্সটা সেটা চূড়ান্ত পর্যায়ে আছে। তো সেই জায়গায় আজকে পাকিস্তান যেই জায়গায় দাঁড়িয়ে আছে, সে যদি পরমাণু বোমা যদি ধুমকি দিত, তাহলে কেন 4 দিনের মাথায় ডিজিএমও লেভেল, কেন ইন্ডিয়া ডিজিএমও কে ফোন করে অনুরোধ করে যে অপারেশনটা বন্ধ করুন, আমরা মেনে নিচ্ছি যে আমাদের ভুল হয়েছে। তাহলে আমরা তো 300 কিলোমিটার ভেতরে, পাকিস্তান তো আর খুব একটা আমাদের ডিস্টেন্সে নয়, তো আমরা 300 কিলোমিটার দূরে পর্যন্ত আমরা এখান থেকে বসে বসে ইন্ডিয়ার বর্ডারে আর কয়েকটা ফাইটার আমাদের ঢুকেছিল রাফেল, তো সেইগুলো আমরা গিয়ে যে জায়গাগুলো ধ্বংস করার ছিল, সব থেকে বড় ক্ষতি যেটা হয়েছে নূর খান এয়ারবেস। যে নূর খান এয়ারবেস বেসিক্যালি আমেরিকার একটা স্ট্র্যাটেজিক নিউক্লিয়ার স্টোরেজ পয়েন্ট। পাকিস্তান কোনোদিনও নিউক্লিয়ার পাওয়ার ছিল না, এটা বেসিক্যালি রাশিয়াকে কাউন্টার করার জন্য আমেরিকার নিউক্লিয়ার সাইট ছিল, যেটাকে ইন্ডিয়া টোটালি ধ্বংস করে দিয়েছে। তার কারণ হচ্ছে
আজকে যদি আমেরিকার উপরে যদি চাপটা না পড়তো, তাহলে কেন আমেরিকা সেই রাতে 11 তারিখের রাতেই কেন বোয়িং পাঠিয়েছে বোরন মানে ভরে জাহাজে সেই মানে এলাকার মধ্যে ছড়ানোর জন্য, সেটাকে কন্ট্রোল, রেডিও অ্যাক্টিভ মলিকুলস গুলোকে কন্ট্রোল করার জন্য কেন বোরন ভরে পাঠিয়েছে? তার কারণ একটাই, যে নূর খান এয়ারবেসে যে হামলাটা করা হয়েছিল, ব্রাহ্মস মিসাইল যেটা যে জায়গাতে অ্যাটাক করেছিল, সেটা হচ্ছে আমেরিকার নিউক্লিয়ার বেস। পাকিস্তান কোনোদিনও নিউক্লিয়ার কান্ট্রি ছিল না। ওকে, না তাহলে এখন এই যে হুমকিটা মোহনজি, এই যে হুমকিটা যেটা আসিফ মুনির আমেরিকায় বসেই দিল, সেটা মানে সেটাই জানতে চাই। আমরা বিস্তারিত আলোচনায় আসবো। আপনার কাছে কি মনে হয়, এটা কি শুধু একটা হুমকি, না এর পেছনে কোনো একটা কৌশলগত নাটক রয়েছে বলে আপনার মনে হয়? দেখুন, ইন্ডিয়া যখন 99 কার্গিল যুদ্ধ লড়েছিল না, সেই সময় ইন্ডিয়া একদম অ্যাগ্রেশন নিয়ে লড়ছিল। তখন বিল ক্লিন্টন অটল বিহারী বাজপেয়ী জিকে ফোন করে বললেন যে পারভেজ মুশারফ আর নওয়াজ শরীফ লেড পাকিস্তান গভর্নমেন্ট অ্যাটাক করার জন্য, নিউক্লিয়ার অ্যাটাক করার জন্য প্ল্যান করছে, তো আপনি অ্যাগ্রেশনটাকে বন্ধ করুন। তো অটল বিহারী বাজপেয়ী জি একই কথা বলেছিলেন যে আমি মেনেই নিয়েছি যে আমার 50% ভারত নেই, কিন্তু আমি আগামী দিনের সূর্য পাকিস্তানকে দেখতে দেবো না। এই কথা বলে উনি বিল ক্লিন্টনের ফোনটাকে টেবলে মেরে দিয়েছিলেন। তারপরে কিন্তু কার্গিল আমরা জিতেছিলাম। আর এই যে 4 দিনের মাথায় যদি আমরা পাকিস্তানকে তার যতগুলো ড্রোন এসছিল, যে ড্রোন এসছিল, আমরা সবকটাকে ধ্বংস করেছি। আপনি কালকে দেখেছেন মোদিজি যে কথাটা বলেছেন যে আমাদের সুদর্শন চক্রকে মজবুত করতে হবে, তার মানে যে রাশিয়া আমাকে S-400 মিসাইল টেকনোলজি, অ্যান্টি মিসাইল এবং অ্যান্টি ড্রোন টেকনোলজি দিয়েছে, সেটাকে আনার জন্য অজিত ডোভাল জি উড়ে গেছিলেন, তার আগে রাজনাথ সিং জি গেছেন। তো আমাদের প্রিপারেশন, আমরা সবসময় আমাদের লেট জেনারেল সিডিএস জেনারেল বিপিন রাওয়াত বলেইছিলেন, যখন উনি চিফ অফ দি আর্মি স্টাফ ছিলেন, তখনই বলেছিলেন যে আমাদেরকে 2.5 ফ্রন্টে লড়তে হবে। হাফ ফ্রন্ট হচ্ছে ইন্ডিয়ার পলিটিক্যাল পার্টি এবং তার লিডার্স গুলো, যারা আজকে অন্য দেশের কোলে বসে ওদের এজেন্ডাকে ইন্ডিয়াতে চালাচ্ছে। ওকে, আমি মোহনজি আপনার কাছে আসবো। মোহনজি আমি আসবো। একটা ফ্রন্ট হচ্ছে পাকিস্তান। ওকে, আমি আসবো আপনার কাছে। ফ্রন্টকে কাউন্টার করার জন্য সবসময় আমরা প্রস্তুত। ওকে মোহনজি, আসবো আপনার কাছে। ত্রিদীপ বাবু রয়েছেন আমাদের সঙ্গে। ত্রিদীপ বাবু, এই ধরনের ভাষণ বা এই ধরনের বক্তব্য কি একটা মানে ব্যর্থ রাষ্ট্রের ভূরাজনৈতিক অবস্থান রক্ষা করার শেষ চেষ্টা, নাকি অন্য কারোর পৃষ্ঠপোষকতায় এই নতুন করে নিউক্লিয়ার ব্ল্যাকমেলের কৌশল? কারণ পাকিস্তান এই যে নিউক্লিয়ার যে হুমকি বা পারমাণবিক যে হুমকি দিচ্ছে, সেটা নতুন কিছু নয়। 1987 সাল থেকে চলছে। 87 বা 1990 এরকম করে 1998, 99 একের পর এক পাকিস্তান দিয়ে চলেছে যখনই কোনো ধরনের যুদ্ধ বা এরকম পরিস্থিতি তৈরি হয়। তো আপনার কি মনে হয়, এটা কি মানে একটা নাটক, নাকি এটা সত্যি কোনো মানে একটা কৌশলগত অবস্থান নিচ্ছে পাকিস্তান? আমি আমাদের সেনার প্রাক্তন অফিসার, তার প্রসঙ্গ টেনেই বলবো যে যে নূর খান এয়ারবেসে, নিউক্লিয়ার বেসে ভারত আক্রমণ করবার পরই তড়িঘড়ি যুদ্ধবিরতি পাকিস্তানের চাওয়া এবং সেখানে আমেরিকান 2টি প্লেন উড়ে আসা, যার কোনো নোটিফিকেশন পাকিস্তান এয়ারের যে এয়ারবেসের যে নোটিফিকেশন থাকে, সেই এয়ারের নোটিফিকেশনে নেই, নাম্বার নেই। 2, ইরান থেকে বোরন ভর্তি করে যে বিমান দুটি এসেছিল, তারও কোনো হদিশ ওইখানে নোটিফাইড করা নেই। কেন? কারণ যে আমেরিকান বেস, নিউক্লিয়ার বেস ছিল, সেটাকে ভারত ধ্বংস করে দিতে পেরেছে, যে কারণে তড়িঘড়ি যুদ্ধবিরতির ঘোষণা। এইবার আসে দ্বিতীয় প্রশ্ন, কেন পাকিস্তান বারবার করে এই প্ররোচনাটা তৈরি করছে? তার কারণ পাকিস্তানের অর্থনৈতিক অবস্থা। পাকিস্তানের ভেতরে পাকিস্তান বিরোধী একটা শক্তি, একেবারে করাচির বুকে, ইসলামাবাদের বুকে, সিন্ধ প্রদেশের বুকে পাকিস্তানের সরকার বিরোধী একটা অংশ, জনমত, তারা ক্রমশ শক্তিশালী হচ্ছে। 1, 2, তার পাকিস্তানের উত্তরাঞ্চল, যেটা সবচেয়ে খারাপ
অর্থনৈতিক অবস্থার মধ্যে আছে, অথচ যা খনিজ সম্পদে সমৃদ্ধ বালুচ, সেই বালুচ বিদ্রোহীদের ক্রমাগত হুমকি, আক্রমণ, যার কাছে বারবার পাকিস্তান সেনাকে পিছু হটতে হচ্ছে। এই যে দুটো ঘটনা পাকিস্তানের বুকে সাইমালটেনিয়াসলি ঘটছে, তার ফলে পাকিস্তানের মানুষকে একজোট করবার জন্য যে রাজনৈতিক স্লোগান পাকিস্তানকে দিতে হবে, সেটা হচ্ছে ভারত বিরোধী রাজনৈতিক স্লোগান পাকিস্তানের শাসককে দিতে হবে। ঠিক সে কাজটাই করেছে। আর আমেরিকা অপারেশন সিঁদুরের পর আমেরিকা যেভাবে, তার আগে একটা লাইন বলে নেওয়া ভালো, প্রত্যেকটা যুদ্ধে হেরে যাওয়ার পর পাকিস্তানের যিনি সেনাপ্রধান থাকে তার একটা প্রমোশন হয়, ঠিক একইভাবে আসিফ মুনিরেরও হয়েছে। এই আসিফ মুনিরের প্রমোশন হওয়ার পর আসিফ মুনিরকে কার্যত রেড কার্পেট দিয়ে ওই সাদা, আমি ওয়াশিংটন ডিসির সাদা বাড়িটায় ডেকে নিয়ে গেছেন ট্রাম্প, তাকে নেমন্তন্ন করেছে। আমেরিকার ইতিহাসে এমন ঘটনা এর আগে কখনো ঘটেইনি, যখন একটা দেশের সেনাপ্রধান বা শীর্ষ সেনাকর্তাকে দেশের আমেরিকার প্রেসিডেন্ট ডেকে নৈশভোজ খাওয়াচ্ছে, এমন ঘটনা কখনো ঘটেনি। সুতরাং তার পেছনে কারণটা কি? আমেরিকার বক্তব্য হচ্ছে, তোমরা যে নিউক্লিয়ার বেস গুলো আমরা ওখানে তৈরি করেছি পাকিস্তানের বুকে, সেগুলোকে তোমরা রক্ষা করবার জন্য যুদ্ধ থামানোর যে কথা বলেছো, তাতে আমরা বড্ড খুশি হয়েছি। তার জন্য মনে রাখতে হবে, অপারেশন সিঁদুর শেষ হওয়ার সঙ্গে সঙ্গে পাকিস্তান বেশ কিছু অর্থনৈতিক সাহায্য পেয়েছিল, এবং আবারও নতুন করে সাহায্য দেওয়ার কথা আমেরিকা বলছে। তার কারণ হচ্ছে, ওই কচ্ছ থেকে চিটাগাংয়ের যে সমুদ্র বন্দর, এই যে অঞ্চলটা, এবং উত্তরে যে স্ট্র্যাটেজিক যুদ্ধের যে স্ট্র্যাটেজিক পয়েন্ট গুলো আছে, সেই জায়গাটা হচ্ছে খুব ইম্পর্টেন্ট। কারণ কচ্ছের ওখান থেকে করাচি বন্দর অ্যাটাক করতে ভারতের 2 দিন সময় লাগবে না। এদিকে চট্টগ্রাম থেকে যে জলপথ আছে, সেই জলপথে পাকিস্তানের চলাফেরাকে আটকে দিতেও ভারতের 2 দিন সময় লাগবে না। এই যখন অবস্থা, স্ট্র্যাটেজিক এই পয়েন্টটায় যখন পাকিস্তানের শক্তি কার্যত জিরো হয়ে যাচ্ছে, তখন পাকিস্তানকে আক্রমণ করতে হচ্ছে যে উত্তরের যে স্ট্র্যাটেজিক পয়েন্ট, সেই পয়েন্ট ধরে। আরেকটা কথা মুনির বলেছে, এবার আক্রমণ হবে পূব দিক থেকে, মানে বাংলাদেশের দিক। তার মানে হচ্ছে বাংলাদেশকে বেস করে যে আমেরিকা, পাকিস্তান যে তার বাহিনীকে সাজিয়ে তোলবার চেষ্টা করছে, বা বাংলাদেশের যে বাহিনীকে তারা অস্ত্র দিয়ে, বুদ্ধি দিয়ে পুষ্ট করছে, সেই অংশ থেকে আক্রমণটা হবে। তাহলে ওয়েস্ট ফ্রন্ট এবং ইস্ট ফ্রন্ট, এই দুটো ফ্রন্ট থেকে যদি আক্রমণ হয়, ভারত বোধহয় একটু টালমাটাল হবে, এমন একটা ভাবনা। কিন্তু প্রশ্ন হচ্ছে, অপারেশন সিঁদুর দেখিয়ে দিয়েছে ভারতের আকাশ সীমা লঙ্ঘন করতে পাকিস্তান এবং চীনের অস্ত্র, আমেরিকার অস্ত্র, ক্ষেপণাস্ত্র, তারা কেউ পারেনি, বরং বারবার ধাক্কাকে ফিরে গেছে। ড্রোন অ্যাটাক যেটা বলা হচ্ছিল, পাকিস্তান অনেক বেশি শক্তিশালী। তুর্কি এবং চীনের কাছ থেকে পাওয়া যে ড্রোন, সেই ড্রোন অ্যাটাকে পাকিস্তান শক্তিশালী ভারতের থেকে, সেগুলোকেও ঠেকেই দেওয়া গেছে। আমি সেই কারণেই আসিফ মুনিরের আজকের যে এই পরমাণু হুমকি, সেটাকে আমি কার্যত দেখছি আসিফ মুনির এবং পাকিস্তানের আর্তনাদ হিসেবে দেখছেন। ওকে, আমি আসবো আপনার কাছে আবার। আমাদের সঙ্গে ডক্টর অভিজিৎ চন্দ্র রয়েছেন, আন্তর্জাতিক বিষয় বিশেষজ্ঞ। অভিজিৎ বাবু, এই যে পুরো ঘটনায় আপনার কি বক্তব্য, সেটা তো অবশ্যই জানবো। তার পাশাপাশি এই যে যুক্তরাষ্ট্র ও পশ্চিমা বিশ্বের কাছে পাকিস্তান দীর্ঘদিন সন্ত্রাসবাদের বিরুদ্ধে মিত্র হিসেবে একটা পরিচিত ছিল, এখন আমেরিকায় দাঁড়িয়ে আসিফ মুনির যখন এই ধরনের, বা পাকিস্তানের সেনাপ্রধান যখন এই ধরনের হুমকি দেয় যে নিজে মরলে গোটা অর্ধেক বিশ্বকে নিয়ে মরবো, তারপর তাদের অবস্থান কি কোনোভাবে বদলাবে বলে মনে করছেন? নমস্কার। দুজন খুব সুন্দরভাবে ব্যাখ্যা করলেন পুরো প্রেক্ষাপটটা। প্রথমত যেটা আমি বলবো, মানে আমার মনে হয়েছে,
সেটা হলো এটা একটা কনফ্লিক্ট, ইট ইজ নট এট অল এ ওয়ার। কোন যুদ্ধ কেউ ঘোষণা করেনি। ভারত থেকে কোনো বিমান এখনো পর্যন্ত বলতে পারেনি পাকিস্তান যে পাকিস্তানের সীমা লঙ্ঘন করেছে। ঠিক একইভাবে পাকিস্তানের কোনো বিমান বাহিনীর বিমান ভারতে আসেনি। যার যার দেশ থেকে তারা মিসাইল ছুড়েছে, যতটুকু এখনো পর্যন্ত খবর আছে। এটা কনফ্লিক্ট, দ্বন্দ্ব। ভারত পরিষ্কার বলেছে যে আমাদের এখানে যে অ্যাটাকটা হয়েছে কাশ্মীরে, সেটা পাল্টা হিসেবে আমরা যারা এটার সঙ্গে যুক্ত মনে হয়েছে আমার, তাদেরকে আমরা ধ্বংস করবো, কারণ তোমরা পাকিস্তান রাষ্ট্র হিসেবে কোনো ব্যবস্থা নিচ্ছ না। ভারত এটা 9টা জায়গাতে অ্যাটাক করার পর পাকিস্তান চেষ্টা করলো ভারতকে অ্যাটাক করার, মানে মিসাইল দিয়ে, ড্রোন দিয়ে। ওইখান থেকে ভারত সেটা প্রতিহত করলো প্রথমে 1-2 দিন। তারপরে ভারত পাল্টা যখন দিল, তখন পাকিস্তান আর পারল না সামলাতে। যুদ্ধটা 96 ঘন্টা কত মিনিট হয়েছে, মানে 100 ঘন্টাও হয়নি। তার মধ্যেই পাকিস্তান আমেরিকার কাছে দৌড়ে গিয়ে বলেছে আমাকে বাঁচাও। ভারত বলেছে পাকিস্তান যদি মিলিটারি আমাদেরকে রিকোয়েস্ট করে আমরা তখন ভেবে দেখব। সেটা শুনলেন আপনারা। তখন পাকিস্তান ডিজিএমও ভারতে দিয়ে ফোন করেছে, ভারত তখন এটাকে পজ, মানে আপাতত স্থগিত করেছে। যুদ্ধ না করে, যুদ্ধ ঘোষণা না করে, শুধুমাত্র দ্বন্দ্বেই যদি ভারত পাকিস্তানকে ধরাশায়ী করে ফেলে 100 ঘন্টার আগে, আসিফ মুনির কোথায় গিয়ে কি বলল, এবং এটাও বলে রাখি এই 100 ঘন্টা আসিফ মুনিরকে খুঁজে পাওয়া যায়নি। পরে দেখা গেছে বা শোনা যাচ্ছে উনি কোনো একটি বাংকারে লুকিয়েছিলেন, উনি প্রকাশ্যে বেরোতে ভয় পেয়েছেন। এই তো অবস্থা পাকিস্তানের, মানে জেনারেল এখনই নাকি উনি ফিল্ড মার্শাল হয়েছেন, যিনি কিনা যুদ্ধের সময় সামনে থেকে নেতৃত্ব দেবেন। উনি কোনো লুকিয়ে কোনো বাংকারে লুকিয়েছিলেন। তার অনেক দিন পরে প্রায় 10,000 মাইল দূরে কোনো একটি রাষ্ট্রে বসে হুমকি দিচ্ছেন। এই ব্যাপারটা প্রচন্ডভাবে হাস্যকর। এটা গুরুত্ব দিয়ে ভাবার কোনো কারণ নেই। আচ্ছা, নাম্বার 1। নাম্বার 2, এই দ্বন্দ্বে পরিষ্কার দেখা গেল, পাকিস্তান বুঝে গেল ভারত পাকিস্তান দ্বন্দ্বে পাকিস্তানের একটা বক্তব্য ছিল কোন দেশ নাকি ওনার আয়রন ফ্রেন্ড, কোন দেশ নাকি ওনাকে সব অস্ত্রতে সাহায্য, বিভিন্ন সাহায্য করবে, করেছে। তুরস্কের জাহাজও এসেছিল। কিন্তু 100 ঘন্টার যুদ্ধে, ভারত পাকিস্তানের যুদ্ধে, কোন দেশ যারা ভারতের সরাসরি বিরোধিতা করে, পাকিস্তানের পক্ষ নিয়েছে, নিয়ে থাকে, নিয়ে থাকবে, সরাসরি কেউ ভারতকে ডিস্টার্ব করতে আসেনি। কেউ বলেনি আমরা তোমাকে দেখে নেব। তারা সবাই জানে ভারতের কেউ নাক গলায়নি, দূর থেকে যার যার বক্তব্য দিয়ে গেছে। এবং পাকিস্তান যখন রিকোয়েস্ট করেছে ভারতকে যে আর না আমরা কিছু করব না, তখন ভারত থেমেছে। মনে রাখবেন 100 ঘন্টার পরে যে কয়েক ঘন্টা চলতো, ভারতের নৌবাহিনী প্রস্তুত ছিল। নৌবাহিনী যা শুনতে পাচ্ছি খুব দুঃখিত হয়েছে যে তারা কোনো সুযোগ পায়নি। এখন অপারেশন সিঁদুর তো অবশ্যই সেটা আমরা গোটা ভারতবাসী জানে বা গোটা বিশ্ব জানে, অপারেশন সিঁদুরে নাস্তানাবুদ হতে হয়েছে পাকিস্তান। যদি ঘোষিত যুদ্ধ হতো তাহলে আপনাকে বলতে পারি পাকিস্তান বলে কিছু থাকতো না। ঘোষিত যুদ্ধ। এখন প্রশ্ন হচ্ছে যে এখন যেটা নিয়ে হচ্ছে যে ইন্দাস নদীর ব্যাপারটা, জলের ব্যাপারটা, জল আটকে দিয়েছে বলে, এবং বলা হচ্ছে যে সেখানে যদি বাঁধ তৈরি করে ভারত, যেটা আসিফ মুনির যেটা বলেছে, তাহলে সেই বাঁধ উড়িয়ে দেবে। আর তারপরে তার পরিপ্রেক্ষিতে, কথার পরিপ্রেক্ষিতে এই জায়গাতে এসছে। এখন আমি মোহনবাবুর কাছে আরেকবার যেতে চাইবো। মোহনবাবু, এই যে বিশ্ব আজ পাকিস্তানকে যেভাবে দেখছে, একদল সামরিক শাসকের নিয়ন্ত্রিত, অর্থনৈতিকভাবে ধ্বংসপ্রাপ্ত, সন্ত্রাসের আতুর ঘর, তাতে এরকম পরমাণু হুমকি আন্তর্জাতিক সম্প্রদায়ের কাছে কতটা বিশ্বাসযোগ্য বা গ্রহণযোগ্য বলে আপনি মনে করেন? বিশ্ব সম্প্রদায় কিভাবে এই হুমকি গ্রহণ করেছে? যদি সে পরমাণু হামলা যদি করার এতই ইচ্ছুক ছিল, তাহলে ডিজিএমও লেভেলকে প্রেসার করে অপারেশনটাকে হল্ট করানোর জন্য আমেরিকা দৌড়াতো না। সেকেন্ড হচ্ছে, আজকে সারা বিশ্ব জানে যে ভারতের অগ্রগতি, আজকে ভারত সেই ভারত নেই যাকে এখন অ্যাসল্ট রাইফেল কিনতে গেলে অন্য দেশের কাছে টেন্ডার দিতে হয়, বা বুলেট প্রুফ জ্যাকেট কিনতে গেলে অন্য দেশে টেন্ডার দিতে হয়।
সেই ভারত আর সেই ভারত নেই। আজকে আমরা আত্মনির্ভর ভারত যেই মানে কাজটা শুরু হয়েছিল, সেই কাজের মধ্যে আজকে আমরা ডিফেন্সে আমাদের ক্যাপাবিলিটি অনেক গুণ বেড়েছে। অবভিয়াসলি প্রিভিয়াস গভর্নমেন্টের মানে স্লাম্বারের জন্য আজকে অনেক কিছু নতুন করে আমাদেরকে তৈরি করতে হচ্ছে। এক একটা জিনিসকে নতুন করে তৈরি করাতে একটু সময় লাগছে। তাই সেই সময়টাকে, এবং আমেরিকার হেগিমনি যেটা সবসময় মানে সারা বিশ্বকে দাবিয়ে রাখা, এবং কোনো বিজনেসম্যান কোনো কান্ট্রি তার সমকক্ষ বা তার ডলারকে চ্যালেঞ্জ যখন হয় তখনই কিন্তু আমেরিকা পাগলের মতন ছোটাছুটি করে। এবং আজকে ব্রিক্স নেশন যে কারেন্সিটাকে লঞ্চ করেছে, সেটা একটা আমেরিকার জন্য জ্বালা হয়ে গেছে। কেন ইন্ডিয়া রাশিয়ার সাথে রুপিজে ডিল করছে, ইন্ডিয়া সৌদি আরবের সাথে রুপিজে ডিল করছে, ইন্ডিয়া ইরানের সাথে রুপিজে ডিল করছে। তার মানে আমেরিকার ডলারের যে হেগিমনি সেটা তো কমে যাচ্ছে দিনে দিনে। আজকে বড় বড় দেশের সাথে আমাদের যে সম্পর্ক সেটা অনেক বেশি এগিয়েছে। আজকে আমরা বলতে পারি যে গর্ববোধ করি যে একটা দেশের প্রধানমন্ত্রীকে 26টা দেশ ডেকে তার সর্বোচ্চ সম্মান দিচ্ছে। আর একটা ডোনাল্ড ট্রাম্প নিজেকেই বলছে যে আমাকে নোবেল পিস প্রাইজ পাইয়ে দাও, সেটা আশায় সে পাকিস্তানকে মানে টাকা দিচ্ছে IMF এর মাধ্যমে। যে দেশটা নিজে উগ্রবাদী মানে গতিবিধির মধ্যে সারা বিশ্বে ফেমাস, সারা বিশ্ব তার উগ্রবাদী গতিবিধি এবং এই নোংরামো ছাড়ানোর জন্য ইউরোপিয়ান কান্ট্রিও মানে তৃতবৃত। আজকে ইউরোপে যে সমস্যাগুলো তার মূল কারণ হচ্ছে পাকিস্তান। অন্যান্য মুসলিম কান্ট্রি থেকে যতটা মানে ইমিগ্রেশন ওখানে ইনফিল্ট্রেশন হচ্ছে তার দ্বিগুণ পাকিস্তানের লোক। এত বাজে ভাবে ওখানকার আজকে পরিবেশটা পরিবর্তন হয়ে গেছে যে এখন ইউরোপিয়ান লোকেরা মানে পাগলের মতন ভাবছে যে আমাদের পূর্ববর্তী যারা নেতাগুলো ছিল তারা কি গেট ওপেন করে দিয়েছে। সুতরাং এই আমেরিকা মানে চায় যে কোনো না কোনো কারণে, যেমন ইউক্রেন আর রাশিয়াকে এক জায়গায় ভিড়িয়ে দিয়েছে, আর আজকে 3 বছর ধরে একটা ইউক্রেন এত ছোট্ট কান্ট্রি, সে কি রাশিয়ার সাথে লড়তে পারে যদি তাকে যদি সাপোর্ট না দেওয়া হতো? আজকে ইন্ডিয়াকেও সেইভাবেই মানে চারিদিক থেকে ঘিরে এদিকে বাংলাদেশকে উত্তক্ত করে দিয়েছে, এদিকে চায়নাকে মানে উত্তক্ত করা হচ্ছে, ওদিকে তোমার পাকিস্তানকে যেভাবে তৈরি করা হচ্ছে যে ভারতের সাথে যুদ্ধ লাগো। যে কোনো দেশ যখন যুদ্ধের সমক্ষ যায় তাহলে দেখে ভেবে নিন যে আপনার কাছে যে জিনিস আছে তার 10 গুণ বেশি আমাদেরকে রিকোয়ারমেন্ট পড়ে যায়। তখন আমাদের অর্থনৈতিক ব্যবস্থা সব ভেঙে চুরমার হয়ে যাবে। এটা একটা বড় জিনিস ছিল যেটাকে মোদিজি এসকালেট করেননি, কিন্তু উনি একটা কমা দিয়ে হোল্ড করে রেখে দিয়েছেন যে লেট আস সি হাউ ফার পাকিস্তান উইল গো। তো পাকিস্তানের প্ররোচনায় ইন্ডিয়া পা দেবে না, এটা সত্যি কথা। আর দ্বিতীয় কথা, তুর্কি, আমি একটা বলি, তুর্কি যে দেশটা আর ভরসা করেছিল পাকিস্তান, আজকে সে তুর্কি ইন্ডিয়া যে বাঁধ যে তৈরি করবে, চিনাব নদীর উপরে যে বাঁধ তৈরি করবে, $2.8 বিলিয়ন তার টেন্ডার ভ্যালিউ। তো তার টেন্ডার কোট করছে তুর্কির একটা কোম্পানি, সে ওখানে পার্টিসিপেট করছে বাঁধ বানানোর জন্য। তাহলে ভেবে নিন যে মানে আমরা কাঁটা দিয়েই কাঁটা তুলছি। তুর্কিকে আমরা অবভিয়াসলি হয়তো কন্ট্রাক্ট দেব না, যাই হোক না কেন, কেন কি আমরা আমাদের দেশে যে ইঞ্জিনিয়ারিং কোম্পানিগুলো আছে তারা ক্যাপেবল ইনাফ, তারা নিজে বানিয়ে নেবে। তো তুর্কিও ওখানে পার্টিসিপেট করছে। তাহলে ভাবুন যে জিনিসটা কোন জায়গায়। ইন্ডিয়া একদম ফার্মলি তুর্কি কতটা ভালো বন্ধু পাকিস্তানের, তাহলে সেটা বুঝতে হবে, ভাবতে হবে। তো সবাই স্বার্থ বোঝে, সবাই টাকা বোঝে। আজকে তুর্কি পাকিস্তানকে সাপোর্ট করে তার ট্যুরিজমের ইন্ডাস্ট্রি 300% ডিক্লাইন করেছে, এতগুলো মানে ক্যান্সেলেশন হয়েছে, এতগুলো বুকিং, তার অ্যাপল, তার অ্যাপ্রিকোট সমস্ত কিছু এখান থেকে বাতিল হয়ে গেছে বাজারে। ওকে, আমি মোহনবাবু আপনি 9:30 অবধি থাকার কথা, আপনি চলে যাবেন, কিন্তু একটা শেষ বিষয় আপনার কাছ থেকে জানতে হবে আমার। সেটা হচ্ছে যে এই ব্যর্থ রাষ্ট্রের হাতে পারমাণবিক অস্ত্র রাখাটা কি প্রকৃত অর্থে একটা ঝুঁকি নয়? মানে এই যে উন্মাদের হাতে এটাকে তো পূর্ণভাবে আমেরিকা যখন রাশিয়ার সাথে কোল্ড ওয়ার চলছিল, আমেরিকার পাকিস্তানের উপরে হাত সবসময় রয়েছে। রাশিয়া আমাদের ট্রাস্টেড অ্যালাই, এবং আমেরিকা চাইছিল যে ইন্ডিয়া F-35 কিনুক।
আমেরিকা কোনোদিনও চাইছিল না যে রাশিয়ার Su-57 ইন্ডিয়া পারচেস করুক, কেন কি মাচ বেটার ফাইটার প্লেন আছে, 5th জেনারেশন অ্যাডভান্স যে ফাইটার প্লেন আছে Su-57, আজকে তার একটা ফাইটার প্লেন ব্রিটিশ আর্মিকে দেওয়া আছে, যে সার্ভিল্যান্স এয়ারক্রাফট, যেটা আপনারা দেখেছেন নিউজে, যে কেরালাতে সে ফাইটার প্লেনকে ইন্ডিয়ান সাইন মানে যে রেডার টেকনোলজি সেটাকে লক করে দিয়েছে, তাকে তারা মানে ডেড বডি হিসাবে নিয়ে গেছে, খুলতে পারেনি লকটা, আমেরিকা লকটাকে খুলতে পারেনি। সুতরাং আজকে আমেরিকার জন্য আমাদের দেশ একটা বড় চ্যালেঞ্জ, আজকে বড় চ্যালেঞ্জ হিসাবে দাঁড়িয়েছে। তাই আজকে তারা পাগলের মতন মানে বিহেভ করছে, অন্যান্য দেশকে উস্কানি দিচ্ছে। যে ডোনাল্ড ট্রাম্পের সাথে আমাদের আশা ছিল এবারে আমাদের ভালো সম্পর্ক, আরো আমরা বেটার মানে কিছু করতে পারবো, সে আমেরিকা আজকে নিজে পায়ে নিজে কুরুল মারছে। এবং বাঁদরের হাতে যদি নারকেল দেন তাহলে বাঁদর কি করবে? নিজে পায়ে মারবে, না হলে অন্যের ঘরে ছুড়ে ফেলবে। দুটোর মধ্যে একটাই হবে, সে নিজেরও ক্ষতি করবে, পাশের লোকেরও ক্ষতি করবে। পাকিস্তানের ক্ষমতা নেই, 28 কোটি যে তার পপুলেশন আছে, যে নিজের বোমা নিজের দেশে ফাটিয়ে সে সারা পপুলেশনকেই মানে মাটিতে শুয়ে দেবে, সেই ক্ষমতা আসিম মুনিরেরও নেই আর পাকিস্তানেরও নেই। কেন কি আজকে অর্থনৈতিক ভাবে যেই দেশে 250 টাকা করে কেজি আটা বিক্রি হচ্ছে, সেই দেশ কি যুদ্ধ লড়তে পারবে? আমরা তো শুধু এয়ার অ্যাটাকে পাকিস্তানকে জব্দ করে দিয়েছি, এদিকে নেভি যদি এক চুলো যদি নড়তো তাহলে করাচি বন্দর শেষ, আর ওদিক থেকে নিজের দেশের মধ্যে বালুচকে কাউন্টার করতে পারছে না। আমরা এই মুহূর্তে বিশ্বের পরিস্থিতি একটু জানার চেষ্টা করি। ইন্ডিয়া পাকিস্তান তো আমরা অবশ্যই অপারেশন সিন্দুরের পর আমরা দেখেছি পাকিস্তানের কি অবস্থা হয়েছে। অবশ্যই আপনি যদি সঙ্গে থাকেন অবশ্যই থাকুন। আর এই মুহূর্তে আমাদের সঙ্গে ত্রিদীপ বাবু রয়েছেন, ত্রিদীপ ভট্টাচার্য, বরিষ্ঠ সাংবাদিক। ত্রিদীপ বাবু, এই যে বিশ্ব কি এই হুমকিকে গুরুত্বহীন মানে ভাবছে, কেন আসিম মুনিরের হুমকি যদি আন্তর্জাতিক প্রক্রিয়া মানে এই হুমকির পর কোনো প্রতিক্রিয়া যদি দুর্বল থাকে, তাহলে তো ভবিষ্যতে আরো ছোট বা দুর্বল দেশগুলোর মধ্যে কিন্তু পারমাণবিক ভাষণকে স্বাভাবিক মানে করে তোলার একটা প্রবণতা জাগবে। তো আপনি কি মনে করেন, এই এরকম ভাবে কোনো উন্মাদের হাতে যদি পারমাণবিক বোমার বোতাম পড়ে যায়, তাহলে তো সেটা কতটা ভয়ঙ্কর রূপ নিতে পারে? পারমাণবিক বোমা কি ভয়ঙ্কর হতে পারে 6 আর 9 আগস্ট 1945 সাল গোটা পৃথিবী দেখে নিয়েছে। একদম ঠিক সেই কারণেই ওই পারমাণবিক হুমকিটাই এখন আমাদের কাছে সবচেয়ে বড় দুশ্চিন্তা। কিন্তু প্রশ্ন হচ্ছে, আমি যে কথাটা দিয়ে মানে শুরু করতে চাইছি, স্যার যে কথাটা বললেন, আমাদের সেনা আধিকারিক, প্রাক্তন সেনা আধিকারিক, তিনি যে কথাটি বললেন, বাঁদরের হাতে তলোয়ার দিলে যে হয় নিজেদের ন্যাচ কাটে, নতুবা আশেপাশের মানুষের ক্ষতি করে। তো সেই ক্ষতি হওয়ার সম্ভাবনা কে আমরা একদম উড়িয়ে দিচ্ছি না। এটা ঘটনা, উন্মাদের হাতে যদি এই ধরনের অস্ত্র করে, একটা বোতাম চিপলে অর্ধেক বিশ্ব উড়ে যেতে পারে, বাস্তব। কিন্তু সেই অর্ধেক বিশ্ব উড়িয়ে দেওয়ার দুঃসাহস আমেরিকা দেখাবে কি? কারণ আমেরিকা কখনো নড়ে চড়ে বসেছিল তার নিউক্লিয়ার বেসে অ্যাটাক হয়েছে বলে। বালুচকে, আফগানিস্তানকে অস্থির করবার জন্য সেখানে সেনা অতদিন ধরে 10 বছর ধরে রেখে আমেরিকান সৈন্যকে তো অস্ত্র ফেলে পালাতে হচ্ছিল। বালুচেও পরপর যে আক্রমণ হচ্ছে, বালুচ স্বাধীনতা ঘোষণা করে দিয়েছে, উত্তর দিক থেকে আক্রমণ যদি হয় এবং এখানে যদি ভারত শুধু প্রতিরোধটুকু করে, তাহলেই পাকিস্তান দ্বিতীয়বার ভাঙবে। প্রশ্নটা হচ্ছে, এই পাকিস্তানকে জল দিয়ে, সার দিয়ে বাঁচিয়ে রাখছে কে? বাঁচিয়ে রাখছে আমেরিকা। কেন? আমেরিকা তার অর্থনৈতিক স্বার্থে বাঁচিয়ে রাখছে। অর্থনৈতিক স্বার্থটা কি? ওই যে জনসংখ্যা আছে, তাদের তো জিনিসপত্র কেনারও ক্ষমতা নেই, এমন জায়গায় পৌঁছচ্ছে অর্থনৈতিক অবস্থা। তাহলে কি বিক্রি করছে? বিক্রি করছে অস্ত্র।
আমেরিকান উইপেন লবি, অস্ত্র লবির একটা বড় অস্ত্রের ভান্ডার কেনে হচ্ছে ইসরায়েল এবং কেনে হচ্ছে পাকিস্তান। এই অস্ত্র বিক্রি করে আমেরিকার অর্থনীতির একটা বড় অংশ চলে। দুই, এই অস্ত্র বিক্রির টাকায় আমেরিকার দেশটার যখন অর্থনীতির একটা অংশ চলে, যেখানে তার নিজের উৎপাদন ব্যবস্থা কার্যত জিরো, সে অন্য দেশে উৎপাদন করে নিজের দেশের চাপ মেরে মেড ইন ইউএস বলে গোটা বিশ্ববাজারে বিক্রি করে, সেইখানে সে কারণে সে শুল্ক যুদ্ধ শুরু করবার চেষ্টা করেছে। বিষয়টা কি? অর্থনৈতিক ভাবে উঠতে থাকা ভারতকে কিছুটা পঙ্গু করে দাও, এবং যুদ্ধ যদি লাগে সবচেয়ে আগে যে মরে তার নাম হচ্ছে সত্য, দ্য ট্রুথ। সত্যকে যদি মেরে ফেলা যায় তাহলে অনেক, কারণ প্রচার মাধ্যম, আন্তর্জাতিক ভাবে প্রচার মাধ্যম আমেরিকা শিল্পপতিদের হাতেই রয়েছে। সুতরাং সবচেয়ে আগে যদি যুদ্ধক্ষেত্রে এই সত্যকে মেরে দেওয়া যায় যে পাকিস্তানে জিতে যাচ্ছে, ভারত হেরে যাচ্ছে, এটাই মরালি গোটা বিশ্বকে আমেরিকার পিছনে দাঁড় করিয়ে দেবে। কিন্তু ঘটনাটা ঘটছে উল্টো। এই হুমকিতে কোন দেশ কিন্তু এখনো সেভাবে সাড়া দেয়নি, কারণ তারাও এই কথাটা বলছে যে একদিকে ট্রাম্পের পাগলামি শুরু হয়েছে, অন্যদিকে মুনিরের এই হুমকির আর্তনাদ শুরু হয়েছে। এই আর্তনাদ কখন শুরু হয়? পাড়ার পেঁচো গুন্ডা আপনার বাড়ির সামনে এসে কখন বোম মারে? যখন সে মনে করে আপনি আপনার অস্তিত্ব তার গুন্ডামির রুখে দেওয়ার পক্ষে যথেষ্ট, সেই কারণে সে রাস্তায় দাঁড়িয়ে চিৎকার করে, আপনার বাড়ির সামনে বোম মারার চেষ্টা করে। একদম ঠিক একই অবস্থা হয়েছে মুনিরের। কারণ এই যে সিন্ধু জলচুক্তিটা হয়েছে, সেখানে তো যে জলচুক্তিকে আমরা বলেছি আমরা এবার থেকে আর মানবো না, 3টে নদীর জল ভারতে আসতো, 3টে নদীর জল পাকিস্তানে যেত। আমরা বলেছি জলই যেতে দেবো না। জল না গেলে কি হবে? ওদের সবচেয়ে কৃষির উন্নত রাজ্য হচ্ছে পাঞ্জাব প্রদেশ। সেই পাঞ্জাব থেকে সবচেয়ে বেশি লোক এই পাকিস্তানের শাসন ক্ষমতায় থাকে। এই পাঞ্জাবে যদি ফসল উৎপাদন না হয়, দেশের ভিতরে সেই খাবার যদি না পৌঁছতে পারে, তাহলে মুনির থেকে শুরু করে প্রধানমন্ত্রী পর্যন্ত চামড়া গুটিয়ে দেবে সাধারণ মানুষ। এবং সেটা অলরেডি শুরু হয়ে গেছে। জলস্তর অনেকটা নেমে যাচ্ছে, জলস্তর অনেকটাই নেমে গেছে এবং সেটা অলরেডি শুরু হয়ে গেছে সেখানে হাহাকার। তো সেইখানে পরপর আমি ত্রিদীপবাবু আপনাকে আমি একটু আটকাবো। মোহনবাবুর গুরুত্বপূর্ণ কাজ রয়েছে, উনি এই মুহূর্তে বেরোবেন। মোহনবাবু, অসংখ্য ধন্যবাদ আজকে সঙ্গে থাকার জন্য। গোটা আলোচনায় আপনাকে পেলে আরো ভালো হতো যতক্ষণ আপনি ছিলেন। সবাইকে নমস্কার, ধন্যবাদ। আবার থাকবো আরো বিস্তৃত চর্চায় নেক্সট টাইম। অবশ্যই আপনাকে আবারও চাইবো আমাদের এই আলোচনায়। অসংখ্য ধন্যবাদ আজকের জন্য। হ্যাঁ ত্রিদীপবাবু, আপনি যেটা বলছিলেন। শুভরাত্রি। ত্রিদীপবাবু, আপনি যেটা বলছিলেন জলের ব্যাপারটা। হ্যাঁ, সেখানে খুব স্বাভাবিক কারণেই যে ঘটনাটা ঘটছে পাকিস্তানের ক্ষেত্রে, যে সিন্ধু জলচুক্তি রুখে দেওয়ার ফলে দুটো ঘটনা ঘটলো। পাঞ্জাব প্রদেশে তার ফসল উৎপাদন কম এবং যা অশান্তি হওয়ার হলো, যে কারণে চারবার পাকিস্তান প্রধানমন্ত্রীকে বলতে হয়েছে পরপর 4 দিন মুনিরের হুমকির পর যে তোমরা দয়া করে সিন্ধু জলচুক্তিটাকে আবার পুনর্বহাল করো, নয়তো আমরা খুব বিপাকে পড়ে যাব। বর্ষা চলছে, পাকিস্তানেও চলছে, ভারতেও চলছে, একই জল, হিমালয় গলা একই জল পাকিস্তানকে পুষ্ট করে, ভারতকে পুষ্ট করে। যে চুক্তি হয়েছিল ওয়ার্ল্ড ব্যাংকের মধ্যস্থতায়, সেই ওয়ার্ল্ড ব্যাংকে দিয়ে চাপ দেওয়ার চেষ্টা করা হবে ভারতকে, কিন্তু ভারত বলে দিয়েছে যতক্ষণ পর্যন্ত না সন্ত্রাসীদের সঙ্গে সম্পর্ক বিচ্ছিন্ন করবে পাকিস্তান, ততক্ষণ পর্যন্ত জল আর রক্ত পাশাপাশি বইবে না। একদম। এই যে পদক্ষেপ, এই পদক্ষেপটাই পাকিস্তানের চিন্তায় ফেলে দিয়েছে। এবার চাষ কেমন হয়
মানে পরের সিজনে বোঝা যাবে যে ওদের যে কৃষি বর্ষ, সেই কৃষি বর্ষেই বুঝতে পারবে তাদের উৎপাদন কি কমে গেছে। ঠিক, অর্থনৈতিক একদম অবশ্যই এটা বিরাট বড় ক্ষতি হচ্ছে, এটা আমরা জানি সবাই। কিন্তু এই মুহূর্তে আসবো আপনার কাছে আরো একবার। অভিজিৎবাবু, এই যে বর্তমান বৈশ্বিক যে পরিস্থিতি, এই ধরনের পরমাণু ভাষণের মানে আন্তর্জাতিক নিরাপত্তা ও কূটনৈতিক ভারসাম্যের উপর কি ধরনের প্রভাব ফেলবে এই আসিম মুনিরের এই বক্তব্য, বা বিভিন্ন যে আমেরিকাও যে মার্কিন মূলক যে ডোনাল্ড ট্রাম্পও যে স্ট্যান্ড নিচ্ছে বা আমেরিকা যে স্ট্যান্ড নিচ্ছে, পাশাপাশি তাদের যে মিত্র শক্তি যাদের বলে পরিচিত আন্তর্জাতিক মিত্র, সেখানে তুরস্ক হতে পারে বা অন্যান্য দেশ যাদেরকে পাকিস্তান মিত্র বলে ভাবে, এখন তাদের দৃষ্টিতে এমন হুমকি কি মানে অস্বস্তিকর, নাকি তাদের কাছে এটা বিশ্বাসযোগ্য হতে পারে বলে আপনার মনে করেন? পাকিস্তানের যে বিশ্বাসযোগ্যতা, এটা এখন কারো কাছে সেইভাবে নেই। পাকিস্তানকে ব্যবহার করছে এবং পাকিস্তান নিজেও ব্যবহৃত হচ্ছে। সেটা হলো চীন পাকিস্তানকে ব্যবহার করছে ভারতকে চাপে রাখার জন্য, আমেরিকা পাকিস্তানকে ব্যবহার করছে ইরান, ভারত এবং চীন চাপে রাখার জন্য। আচ্ছা, কেউ কিন্তু পাকিস্তানকে ভালোবেসে আসেনি, মনে রাখতে হবে। পাকিস্তানের বন্ধু কেউ নেই, বন্ধু হয় না, আন্তর্জাতিক ভাবে একটা কথা। There is no permanent friend or enemy, there is only permanent interest. তো ভারতকে চাপে রাখার জন্য চীন পাকিস্তানকে ব্যবহার করছে। আমেরিকাও ইরানকে, পাশেই ইরান, আফগানিস্তান, ভারত এবং চীনকে আটকানোর জন্য বা চাপে রাখার জন্য এই জিনিসটা করছে। বর্তমান বিশ্বে যেটা হচ্ছে, অর্থনৈতিকভাবে একটা দৈন্যতা দেখা দিচ্ছে। সেটা হলো ইউরোপের সব উন্নত দেশ, ওদের সব টাকাগুলো খরচা হয়ে যাচ্ছে রাশিয়া এবং ইউক্রেন যুদ্ধে। একদম। এরপরে যুদ্ধ চলেছে ইসরায়েল এবং গাজাতে, পরে ইরানের সাথে। ফলে গোটা পৃথিবীর যত টাকা পয়সা তার বেশিরভাগ খরচ হচ্ছে যুদ্ধে। ফলে পৃথিবীতে প্রোডাকশন, অর্থাৎ আমাদের যে দৈনন্দিন জীবন যে প্রোডাকশন, এটা কিন্তু সেইভাবে বাড়ছে না। ফলে একটা আশঙ্কা দেখা দিচ্ছে, এইভাবে যে যুদ্ধটা বিভিন্ন রাষ্ট্রে চলতে থাকে, তাহলে একটা অর্থনৈতিক মন্দা দেখা দেবে। এইটার জন্য বাঁচার জন্য ট্রাম্প চেষ্টা করছিল নিজেই যে বেরোনো যায় কিনা, এবং ট্রাম্প দেখলো এইটা করতে গেলে রাশিয়াকে দুর্বল করতে হবে। রাশিয়াকে দুর্বল করতে গেলে রাশিয়ার প্রতি তো আমরা অনেক স্টেপ নিয়েছি, রাশিয়া একঘরে করে দিয়েছি, তারপর রাশিয়া লড়াই করে যাচ্ছে। অতএব রাশিয়ার যে দুজন বন্ধু আছে, চীন এবং ভারতবর্ষ এবং ইরানকেও নিরস্ত করেছে ইসরায়েলকে দিয়ে। ইরানের খুব খারাপ অবস্থা, ইরানের কিচ্ছু নেই। এখন চীন এবং ভারতকে চেষ্টা করছে রাশিয়ার থেকে দূরে সরানোর চাপ দিয়ে। আমরা রাশিয়ার সাথে যদি বাণিজ্য করি, সেটা আমেরিকার গাত্রদাহ, আমরা যাতে কোনো সম্পর্ক না রাখি, ঠিক সেটাই চাইছে আমেরিকা, এটাই চাইছে আমেরিকা। আর আজকেই দেখলাম আমেরিকার একটি প্রদেশ আলাস্কা, সেখানে ট্রাম্পের সাথে পুতিনকে উনি ডেকে নিয়ে এসেছেন, হাত মেলালেন, বৈঠক করলেন। তাহলে উনি সরাসরি যদি রাশিয়ার সাথে বৈঠক করতে পারেন, আর আমরা যদি বাণিজ্য করি, তাহলে আমাদের প্রতি কেন উনি বিমাতৃসুলভ আচরণ করবেন? মানে আমেরিকা গোটা বিশ্বে সবকিছুই করতে পারবে, যা খুশি করতে পারবে, বাকি আমেরিকার দেশ কি করবে সেটা আমেরিকা ঠিক করে দেবে। এটা হচ্ছে ইন্ডিয়ার এইখানেই কিন্তু অপোজ। ইন্ডিয়া রাশিয়ার তেল কিনলো কিনা এটা বড় কথা না, বড় কথা ইন্ডিয়া বারবার বলছে আমি কার সাথে বাণিজ্য করব, কার সাথে চুক্তি করব, এটা আমার স্বাধীনতার বিষয়। ভারত কখনো এটা বলে স্ট্র্যাটেজিক, উনি বলেছিলেন যে স্ট্র্যাটেজিক যে আমার যে স্বাধীনতা, এটা কেন হস্তক্ষেপ করবে? আমরা কি আমেরিকার শত্রু ভাবি? আমেরিকার থেকে আমরা প্রচুর সামরিক অস্ত্র কিনছি। ভারতের কোনটাতে লাভ, ভারতের কোনটাতে সুবিধা, সেটা ভারত ঠিক করবে। ভারত পাকিস্তান ব্যবহৃত হচ্ছে, কারণ পাকিস্তান জানে পাকিস্তান ইতিহাস কি। পাকিস্তানের কোনো ইতিহাসই নেই, 47 এর পর তার জন্ম। পাকিস্তান এই ভারতের ইতিহাস 5000 বছর। ভারতের যে স্থায়িত্ব, ভারতের সব দেশ চেনে।
পাকিস্তান তার ইতিহাস জানেই, সেই ইতিহাস তৈরি করার চেষ্টাও করছে না, শুধু দেশটাকে ভারতের বিরুদ্ধে লাগিয়ে দিয়ে ওদের এক্সিস্টেন্সে বজায় রাখার চেষ্টা করছে। এইটা করতে গিয়ে এখন হয় চীন নয় আমেরিকা তার হাতের পুতুল হয়ে খেলছে। মনে রাখবেন, পাকিস্তান কিন্তু ভেবেছে আমেরিকা বাঁচাবে, পাকিস্তান দিয়ে একা। পূর্ব দিকে ভারতের সাথে ওদের সম্পর্ক ভালো না, পশ্চিম দিকে আপনার আফগানিস্তান হুমকি দিচ্ছে, আর এখন জলের মতো স্পষ্ট ইরানে যে আমেরিকা বম্বিং করেছিল তার আগে পাকিস্তান থেকে আমেরিকাকে ইরানের যে বিভিন্ন দপ্তরগুলি আছে সেই সম্ভব পরিষ্কার ধারণা পাকিস্তান থেকে দিয়েছে। পাকিস্তান সরাসরি সাহায্য করেছে আমেরিকাকে, ফলে পাকিস্তানের পাশে ইরান, আফগানিস্তান, ভারত, ওরা কেউ এখন পাকিস্তানের বন্ধু না। আর এই মুনির এই 3-4 বার আমেরিকা যাওয়াতে এখন চীনের সন্দেহ হচ্ছে পাকিস্তান আদৌ কি চীনের বন্ধু। ফলে চীন এখন পাকিস্তান থেকে মোড় ঘুরিয়ে ভারতের সাথে বন্ধুত্ব করতে নতুন করে চাইছে, কারণ চীনের মনে হচ্ছে পাকিস্তান চীনকে গুরুত্ব দিচ্ছে না, অথচ পাকিস্তানের সবচেয়ে বড় ইনভেস্ট বেল্ট অ্যান্ড রোড ইনিশিয়েটিভে চীন টাকা দিয়েছে। ফলে পাকিস্তানের এখন কিচ্ছু করার নেই আমেরিকার ঘাড়ে ঝোলা ছাড়া। আর ভারত দেখিয়ে দিয়েছে, তুমি চীন, তুরস্ক, আমেরিকা যার থেকে অস্ত্র কেন না কেন, আমি শুধুমাত্র যুদ্ধ ঘোষণা না করে, শুধুমাত্র কনফ্লিক্ট, দ্বন্দ্ব 100 ঘন্টার মধ্যেই শুধুমাত্র বিমান বাহিনী দিয়ে তোমাকে আমি কানমলে দিতে পারি, একদম হাঁটু গেড়ে বসিয়ে দিতে পারি। একদম আসবো আমরা এই বিষয়টাতে, আর বেশি একটা আলোচনা করার সময় নেই, তবে একটা গুরুত্বপূর্ণ বিষয় আমাদের সঙ্গে ত্রিদীপ বাবু রয়েছেন। পাকিস্তান নিজেই নিজের পতনের রূপরেখা লিখছে, সেটা অনেকেই মনে করছেন। আসলে এই হুমকি ভারতের জন্য ভয় নয়, এটা পাকিস্তানের নিজের অক্ষমতার একটা স্বীকারোক্তি। তবু এই হুমকির পর ভারতকে কি ধরনের কৌশল নেওয়া উচিত, এটা এখন অনেকেই ভাবছেন। ত্রিদীপবাবু, পারমাণবিক প্রতিরোধ নীতির নো ফার্স্ট ইউজ ডক্ট্রিন যে পর্যালোচনার সময় কি এসে গেছে ভারতের? ভারত নো ফার্স্ট ইউজ, কখনো ফার্স্ট ইউজ করবে না বলে যে রয়েছে, যে নীতিটা রয়েছে, সেটার পর্যালোচনা কি এই মুহূর্তে আপনার মনে হয় এই ধরনের হুমকি একের পর এক এই ধরনের সেই 1987 থেকে নেওয়া হচ্ছে পাকিস্তানের এই যে? হ্যাঁ বলুন বলুন। ভারত এই পরমাণু, প্রথমে পরমাণু অস্ত্র ব্যবহার করবে না যে চুক্তি, সেই চুক্তির স্বাক্ষরকারী হচ্ছে ভারত। ভারত কখনো সেই পথ থেকে সরবে না। ভারতের আগের প্রধানমন্ত্রী বাজপেয়ীও বলেছিলেন যে আমরা এই পরমাণুকে আমরা যতটা পারবো শান্তির পক্ষে ব্যবহার করব, পরমাণু বিস্ফোরণের জায়গাটা। কখনো পরমাণুকে আমরা অস্ত্র হিসেবে সামনে আনবো না, এবং আগে কখনো যুদ্ধ পরমাণু অস্ত্র ব্যবহার করব না। কিন্তু তার মানে তো এটা নয় যে আপনি যদি আমার বাড়িতে, আমার এলাকায় পরমাণু অস্ত্র ক্ষেপণ করেন, সেটাকে আমি প্রতিরোধ করব না কিংবা তোমার দেশের মধ্যেই ফাটিয়ে দেব না, এবং পাল্টা আক্রমণও করব না, এটাও নরেন্দ্র মোদী বলেন। নরেন্দ্র মোদী খুব পরিষ্কার বলেছেন যে আমাদের দেশে যতবার জঙ্গি হানা হবে ততবার জঙ্গি সন্ত্রাসীদের খতম করবার জন্য ভারতীয় সেনা যে কোনো দেশের সীমানা লঙ্ঘন করে প্রয়োজনে। ওকে, একটা শেষ প্রশ্ন দিলীপবাবু, সময় ফুরিয়ে যাচ্ছে। হ্যাঁ, ঘুষকে মারেঙ্গে, এটা আমার প্রধানমন্ত্রী বলেছেন, ঘুষকে ঘর মে ঘুষকে মারেঙ্গে। এখন একটা প্রশ্ন হচ্ছে, হ্যাঁ আরেকটা প্রশ্ন হচ্ছে, পাকিস্তানের এখন মধ্যপ্রাচ্যটাও বন্ধু নেই। সৌদি থেকে যে পরপর আপনি রাষ্ট্রগুলোর দিকে ভেবতে থাকে, সবাই মুসলিম রাষ্ট্র, কেউ কিন্তু পাকিস্তানের সঙ্গে বন্ধুত্ব করতে চাইছে না। প্যান ইসলামিক যে স্লোগান এক সময় উঠেছিল, সেখানেও কিন্তু পাকিস্তানকে খুব বেশি গুরুত্ব দেওয়ার কথা কেউ বলছে না। তাহলে পাকিস্তানও কিন্তু কার্যত এক ঘরে। এবার গোটা বিশ্বকে ঠিক করতে হবে 1,40,00,000 মানুষের যে 80 কোটির বাজার, সেই বাজারকে তারা ব্যবহার করবে না এই উন্মাদের হাতে অস্ত্র, উন্মাদের হাতে পরমাণু অস্ত্র ব্যবহারের অধিকারটাকে তারা রাখবে।
এইটা গোটা বিশ্বকে ঠিক করতে হবে। ভারত শান্তির পক্ষে ছিল, শান্তির পক্ষে থাকবে। এখানে একটা শেষ প্রশ্ন ত্রিদীপ বাবু আপনার কাছে, আমি তারপরে অনুষ্ঠানের সময় ফুরিয়ে আসছে, ছোট্ট করে চাইবো ভারতের এখন কি ধরনের দৃষ্টি রাখা উচিত ভবিষ্যতের দিকে এর পরিপ্রেক্ষিতে? ভারতের ভবিষ্যতের দৃষ্টি এটাই হওয়া উচিত, নিজের দেশের ভেতরের যে অর্থনীতি, সেই অর্থনীতিকে আরো বেশি চাঙ্গা করে তোলা, এক। দুই, সেই অর্থনীতিকে চাঙ্গা করে স্বাধীন অন্য দেশের ওপর মানে নির্ভরশীল নয় এমন স্বাধীন অর্থনীতি তৈরি করা, যেখানে আমেরিকা সহ যে বড় বড় রাষ্ট্রগুলো চোখ রাঙানি দেওয়ার চেষ্টা করছে, সেখানে একটা বড় প্রতিরোধ গড়ে তুলতে পারে। এবং আফ্রিকা, ব্রাজিল সহ যে বড় বড় এলাকাগুলো আছে যেগুলো এখনো আনট্রাভেলড জোন, সেখানে বাণিজ্য বিস্তৃত করা, যেটা মোদি অলরেডি শুরু করে দিয়েছে। আফ্রিকাতে তারা যাচ্ছে, আমাদের বাণিজ্য বিস্তৃত করতে আরো বেশি পদক্ষেপ নিতে হবে। আমার বাণিজ্যিক বন্ধু আমেরিকার বাইরেও গোটা বিশ্বে অনেকে আছে, সেখানে আমাদের বাণিজ্যকে জড়িয়ে দেওয়া, এইটাকে ভাবতে হবে। আর নিজের দেশের উৎপাদন ব্যবস্থাকে 180 কোটি মানুষের হাতগুলোকে কাজে লাগিয়ে অর্থনীতিকে সুদৃঢ় করতে হবে, স্বাধীন স্বাবলম্বন অর্থনীতি। অভিজিৎ বাবু বেশ, ত্রিদীপ বাবু, অভিজিৎ বাবু আপনার কি মতামত এই ব্যাপারে? ভারতের কি ধরনের কৌশল নেওয়া উচিত আর ভবিষ্যতের দিকে ভারতের কি দৃষ্টি থাকা উচিত এই পরিপ্রেক্ষিতে? এর আগে একটু যোগ করে নি, পাকিস্তানকে চালায় 3টে এই, এটা সবাই আমরা মোটামুটি জানি, আমেরিকা, আর্মি এবং আল্লাহ। আর্মি মোটামুটি 100 ঘন্টায় নতজানি হয়ে গেছে। ত্রিদীপ বাবু সুন্দরভাবে বললেন যে আল্লাহ অর্থাৎ আর যে মিত্র দেশ পশ্চিমী মুসলিম দেশ, তারা কেউ এগিয়ে আসেনি, রইল বাকি আমেরিকা। এখন আমেরিকার গায়ে ঝুলোঝুলি করছে, বা আমাকে বাঁচাও, তাহলে আমার কাছে কেউ নেই। পাকিস্তান এখন এই অবস্থা। ভারতের যেটা উচিত, ভারত শুরু করে দিয়েছে ডাইভার্সিফিকেশন, অর্থাৎ শুধুমাত্র চীনের বাজার বা আমেরিকার বাজার বা রাশিয়ার বাজার না, পৃথিবীর অন্যান্য প্রচুর দেশ আছে, তার সাথে ভারত এখন তার রপ্তানি আমদানি বাড়ানোর চেষ্টা করছে। ভারত এখন চেষ্টা করছে, ভারতকে সবাই বিশ্বাস করেছে সেইভাবে আগের থেকে ভারতের প্রমাণ দিয়েছে। 2020 সালে যখন করোনা হয়েছিল, ভারত থেকে সবচেয়ে বেশি টিকা সব দেশকে ভারত অনেকে ফ্রি অফ কস্ট দিয়েছে। ভারত সেখান থেকে মুনাফা অর্জন করেনি, যতটুকু নয় ততটুকু দামে সবাইকে, সব দেশকে দিয়েছে। আমেরিকা থেকে শুরু করে বাংলাদেশ, আফগানিস্তান পর্যন্ত পেয়েছে, যাতে ক্রয় ক্ষমতা একদম নেই। ফলে 2020 পর ভারতের যে বর্তমান সরকার আছে, তারা যে পদক্ষেপগুলো নিয়েছিল সেটা সব দেশ দেখেছে, সব দেশ ভারতের উপরে ভরসা করে। ফলে ভারতের উচিত এই ভরসাটা জুগিয়ে চলা, এবং ভারতের যে অর্থনীতি, তার থেকে বড় কথা অর্থনীতি অবশ্যই মানুষের মন। আমরা ভারতীয় যে এক থাকি, একভাবে নিজেদেরকে ভারতীয় ভাবি, এই তো কয়েকদিন আগে 15ই আগস্ট গেল, আমরা ভারতীয় যে এক থাকি, আজ থেকে 5-6 হাজার বছর আমরা ছিলাম, এখনো আছি, ভবিষ্যতে থাকবো। পৃথিবীতে আমাদের সবাই ভালোবাসে, আমরা 2020 সালে দেখিয়ে দিয়েছি, সব ব্যাপারে আমরা সাহায্য করি। তাহলে কবিগুরু সেই মানে যে কথাগুলো আমাদের বলতে হয়, বা কবির ভাষায়, ভারত আবার জগতে সবাই শ্রেষ্ঠ আসন আছে, এটা প্রমাণ করবো, আবার সব দিক থেকে আমরা সেটা আবার প্রমাণ করবো। অসংখ্য ধন্যবাদ অভিজিৎ বাবুর সঙ্গে থাকার জন্য আজ। ত্রিদীপ বাবু, আসলে ভারতের এক হাতে হচ্ছে রণতুর্য, আর এক হাতে হচ্ছে বাঁশি, একদম এই নিয়ে ভারতবর্ষ এগিয়ে চলছে। ঠিক, আমরা আশা করব এটাকে এই এক হাতে রণতুর্য, এক হাতে বাঁশি নিয়ে যদি এগোতে পারে, তাহলে ভারতবর্ষ সত্যি আপনি যেভাবে বললেন একদিন জগৎ সবাই শ্রেষ্ঠ আসন নেবে, এই বিশ্বাস দিয়ে আমরা শেষ করতে পারি। অসংখ্য ধন্যবাদ আজ সঙ্গে থাকার জন্য। ত্রিদীপ বাবু খুব সুন্দর পর্যালোচনা করলেন আপনারা। অভিজিৎ বাবু আপনাকেও ধন্যবাদ, এবং মোহনবাবুর সঙ্গে ছিল, মোহনবাবুকে আরো একবার ধন্যবাদ। দর্শক বন্ধুরা, আশিন মনিরের বক্তব্য পরিষ্কারভাবে দেখিয়ে দেয় পাকিস্তান এখন কেবল পরমাণু অস্ত্রের ঝুনঝুনির ওপর নির্ভর করে তার অস্তিত্ব প্রমাণ করতে চাইছে, অথচ আন্তর্জাতিক রাজনীতিতে এটা বহুবার প্রমাণিত হয়েছে পারমাণবিক অস্ত্র ধ্বংস করে জয় আনা যায় না। বিশেষ করে ভারতের মতো একটি পরিণত গণতান্ত্রিক, অর্থনৈতিক ও সামরিকভাবে শক্তিশালী দেশের বিরুদ্ধে এরকম সুইসাইডাল থ্রেট আসলে এক ধরনের হাস্যকর ভয় দেখানোর চেষ্টা।
ভারতের জন্য এখন সময় এসেছে কৌশলগতভাবে পরিণত সিদ্ধান্ত নেওয়ার। ভারতের উচিত কৌশল, ধৈর্য ও আন্তর্জাতিক নেতৃত্ব দিয়ে এই দেউলিয়া রাষ্ট্রের মুখোশ খুলে ফেলা। তাই আসিম মুনিরের এই হুমকি আগামী দিনে পাকিস্তানকে কি বিপদ ডেকে আনবে তা সময় বলবে। আর আপনারা সব নিউজ আপডেট ও টক শো দেখার জন্য চোখ রাখুন শুধুমাত্র নিউজ ভ্যানগার্ড।